আগে যা শুনেছেন। ড্রেস রিহার্সালের দিন তাক লাগিয়ে দিল শিফটারেরা। দ্রুত ক্ষিপ্র ওদের পট পরিবর্তন। বাঁশি বাজতে না বাজতে চোখের পলকে আবার পর্দা তুলে দিচ্ছে ওরা নতুন দৃশ্যের। অথচ শব্দ নেই, কোলাহল নেই। প্রেক্ষাগৃহে বসে যতীনের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল। এদের দরিদ্র বলিষ্ঠ হাতে যে আন্তরিকতার স্পর্শ, এদের বুকে নাটকের প্রতি, সম্রাট শাহজাহানের প্রতি যে শ্রদ্ধা, তার শিখি ভাগও অভিনেতাদের নেই। সেলস ডিপার্টমেন্টের প্রভাতবাবু এক মূর্তিমান অপমান। এই পেশাদার দক্ষতার পটভূমিতে তিনি একটি জীবন্ত লজ্জা। পাশে এসে বসল শীলা। কয়েক সপ্তাহের বিশৃঙ্খলার মধ্যে মেয়েটি যেন যতীনের বড় কাছে ঘনিয়ে এসেছে। শীলা বলল, কালই তো শো, ভাবতে পারছি না কি করে যে কি হবে। শেষের সিন কটা তো রিহার্সালই হয়নি। যতীন জবাব দিল না, চুপ করে শীলাকে দেখতে লাগল। এখন যা শুনছেন, হ্যাঁ, শীলার মধ্যে আছে ধ্যান, স্টেজকে পুজো করার অধিকার। বোধহয় দ্বিজেন্দ্রলালের রোম্যান্টিক গদ্যের পুনরাবৃত্তি করে করেই যতীনের মনে একটা আলোকময় নূতন সম্ভাবনা জন্ম নিচ্ছিল। তাই সে ভাবছিল শীলাকে নিয়ে হাত ধরাধরি করে নাটকের জগতে, অবাস্তবের জগতে চম্পট দিলে কেমন হয়। শীলা বলে চলে, উফ, বাবুদের আর আশা হয় না। ড্রেস রিহার্সালের যশবন্ত লেট, জিহান আলিও। নেহাত টাকা কটা দরকার, নইলে এই পোড়া অফিসে প্লে জীবনে করতাম না। টাকা কটা কেন দরকার জিজ্ঞেস করাটা যতীনের বদ্ধতায় বাঁধল। কিন্তু শীলাই বলে ফেলল একটু পরে, আমার স্বামী ঘটিত অশান্তি, বুঝলেন। হেসে ফেলে যোগ দিল, 3টে বাচ্চাকে একা মানুষ করছি, আর পতিদেবতা সরে পড়েছেন সতীনকে নিয়ে। একটু থেমে আবার বলল, জানেন, একটা বাচ্চা সতীনের, তাকেও মানুষ করছি। বড্ড মিষ্টি বাচ্চাটা। এদের কি বলা হয় ভাড়া করা মেয়ে? জীবন সংগ্রামের বীর সৈনিক, প্রতিভাময়ী অভিনেত্রী শীলা নাগ 50 টাকার বিনিময়ে যদুনাথ আর প্রভাতবাবুর গোলামি করছে। 5:30 বেজে গেছে। যতীন মেকআপে বসল। একজন শীর্ণকায় বৃদ্ধ দৃষ্টিশক্তিহীন পেইন্টার জল রং গুলে চটাস চটাস করে মুখগুলোকে চুনকাম করছে। আর একজন দিশি ক্রেপ ছিঁড়ে এক নাগাড়ে গালপাট্টা লাগিয়ে চলেছে। গোপের মাঝখানে 1 ইঞ্চি পরিমাণ ফাঁক রেখে বোঝাচ্ছে এরা মুসলমান। যশবন্তের দাড়ি নেই, শুধু গোঁফ। আওরঙ্গজেবের সাদা দাড়ি, কারণ স্কুল পাঠ্যে ওই রকমই ছবি আছে। যতীন একবার বলল, শাহজাহান বেঁচে থাকতে আওরঙ্গজেবের দাড়ি কি পেকেছিল? কিন্তু কেউ কোনো গানা করায় সে থেমে গেল। তারপর এক লাফে 3 সিঁড়ি অতিক্রম করে যতীন চলল তেতালায় ড্রেসারের রাজত্বে। পোশাকও ঠিকঠাকই করা আছে ফর্মুলা অনুযায়ী, সাটিনের চুস্ত, জব্বা উষ্ণিস। তারপর বো 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 ঘুরে ঘুরে কোমর বন্ধ আটা, কোমরে ছোড়া, হাতে আংটি, কানে কুণ্ডল। এতে একবার ইতিহাসের নজির তুলে ক্ষীণ আপত্তি করেছিল যতীন, কিন্তু ড্রেসারদার চাউনি দেখে মুখ বুঝিয়ে ফেললে। তারপর ঘণ্টাখানেক দক্ষযজ্ঞ। কেউ তলোয়ার খুঁজে পায় না, কেউ চিঠিটা রেখেছিল এইখানে গেল কোথায়, কেউ পাগড়িতে 8বার সেফটি পিন চুরি হয়ে গেছে বলে তোলপাড় করে, কেউ প্রম্পটারকে সিগারেট ঘুষ দিয়ে একটু পক্ষপাতিত্ব আশা করে, কেউ পাপ না শেখার সব দোষ, সব আশঙ্কা রামকৃষ্ণদেবের পায়ে নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করে, কেউ বা হঠাৎ উত্তেজনায় প্রাতঃকালীন পীড়ার বেগ অনুভব করে এবং মুগলাই ধরা চূড়া আবার খুলে ফেলে যথাস্থানে চলে যায়। খাবার চুরি হয়ে যায়। চায়ের ছোকরাটি জানিয়ে দেয় স্লিপ ছাড়া সে আর চা দেবে না। প্রোগ্রাম চেপে এসেছে, এখনো কালি শুকোয়নি। সবাই কাড়াকাড়ি করে নিজের নাম পড়ে। পর্দার ফাঁক দিয়ে উঁকি মেরে অনেকে দেখে মা, ভাই, বউ বসতে জায়গা পেল কিনা। আরও দেখে সাহেব এসেছেন সস্ত্রীক বড়বাবুও। বাজনদাররা মাইকে বিষম কোলাহল তুলে বিলিতি ঢঙে দিশি সুর বাজাচ্ছে। আয়নায় শাহজাহানকে দেখে যতীনের বুকটা হঠাৎ মধ্যবিত্ততার গণ্ডি কাটিয়ে ওঠে। মেয়েদের ঘর থেকে বেরিয়ে আসে শীলা। কি নিখুঁত ওর ভুরু, চোখ, সাজ পোশাক, মুখের আধখানা ঢেকে মখমলের দোপাট্টা। শীলা হাসে। যতীন বলে, ভগবানকে ডাকো। 6:30 জায়গায় 7:30 অভিনয় আরম্ভ হল। যতীনের আশপাশে ঘটল বিচিত্র সব কাণ্ড। প্রচণ্ড হস্ত সঞ্চালনের ফলে আলমগীরের পাগড়ি খুলে গেল, যশবন্তের খুলে গেল গোঁফ। জিহান আলী আদেশপত্র খুঁজে না পেয়ে একখানা প্রোগ্রাম কোমরে গুঁজে নেমে গেল। ভূপাতিত মৃত দ্বারা আরশোলার আক্রমণে সবেগে নড়ে উঠল। মুরাদ ঠিক কি অনুযায়ী ঢুকল না, সে ওপরে ছিল, শুনতে পায়নি। লিল্লার প্রম শুনতে না পেয়ে বেরিয়ে এসে গালাগাল শুরু করল।
আর এই পুরো বিধ্বস্ত আগ্রা দরবারের অন্তরালে ছুটোছুটি করতে লাগলেন মাস্টারমশাই যদুনাথ, মোশন মাস্টার যদুনাথ হালদার। তার সুনাম নিয়ে নাকি টানাটানি। স্বর্গ থেকে এসব দেখে গুরুদেব নির্মলবাবু কি বলবেন? যত রাগ গিয়ে পড়ে এই অপদার্থ নির্বাক শিফটারগুলোর ওপরে। শুয়োরের বাচ্চারা সব ডোবালো। সিন শুরু হলে আর পর্দা পড়তে চায় না, পর্দা পড়লে আর উঠতে চায় না। আর্টিস্টরা যথাস্থানে নেই, কাউকে ডাকা হচ্ছে ঘর থেকে, কাউকে টেনে আনা হচ্ছে মেয়েদের ঘরের আড্ডা থেকে। প্রহরীদের একজন চশমা পরেই ঢুকে গেল, আরেকজনের বাঁ কবজিতে চকচক করে উঠল সুইস হাতগড়ি। লোকে হাসছে, তুমি দেখছে। সাহেবরা সে চলে গেলেন ডিনারে, কিন্তু মোগল সাম্রাজ্যের অধিপতিদের মা বোনেরা বসে দেখছেন নাটক, করতালি দিচ্ছেন প্রয়োজন মাফিক। তাছাড়া প্রভাতবাবুর দল প্রভাতবাবুর প্রতি কথাতেই জানাচ্ছেন সোৎসাহ অভিনন্দন। জবাব আসছে কার্তিকবাবুর সমর্থকদের কাছ থেকে। দিলদারের পাঠ ভোলাটাকেও তারা অট্টহাস্যে বঞ্চিত করে কার্তিকবাবুর কৌতুকাভিনয়কেও জহর রায়ের সঙ্গে তুলনা করছে। আবার দ্বিতীয় অঙ্কের মাঝামাঝি এই সমর্থন শুধু স্ব স্ব হিরোয় আবদ্ধ না থেকে পরস্পরের রাজ্যে অঙ্গ বিস্তার করল। অর্থাৎ আওরঙ্গজেবকে পরিহাস করতে শুরু করলেন দিলদারের দল, উল্টে দিলদারকে বেরিয়ে যেতে বলতে লাগলেন আওরঙ্গজেবের গুণমুগ্ধরা। মেডেল ঘোষিত হতে শুরু করলো পাল্লা দিয়ে নিলামের ডাকের মতো। দিলদারকে তাম্রপত্র দিচ্ছেন শ্রীহরিবাবু, আওরঙ্গজেবকে রৌপ্যপদ্ম দিচ্ছেন কৈলাসবাবু, দিলদারকে স্বর্ণপদক দিচ্ছেন অবিনাশবাবু, আওরঙ্গজেবকেও স্বর্ণপদক দিচ্ছেন প্রিয়নাথবাবু। প্রতি দৃশ্যের ফাঁকে মেডেল ঘোষণা চলছে। প্রভাত এবং কার্তিক এক একবার উইংসের পেছনে আসছেন। কি একটা স্বর্গীয়ভাবে তাদের মুখমণ্ডল উদ্ভাসিত। তারা যেন আর এই জগতে নেই। মুঘল দরবারে তারা অশরীরী অধিবাসী। মুখ মুছলেন তোয়ালেতে, শিফটারকে বলছেন, শালা, একটু কারুণ্যের হাসি হেনে ছোটদের উৎসাহ দিচ্ছেন। তারপর সবেগে আবার ধাবিত হচ্ছেন নাটকের অভ্যন্তরে নূতন মেডেলের সন্ধানে। দুটি প্রাণীকে সবাই ভুলে গিয়েছিল, শাহজাহান আর জাহানারা। মুঘল দরবারে যেমন তারা অবাঞ্ছিত অবজ্ঞাত, এই নাট্যশালাতেও তাই। সকলের বিস্মরণের পরিসরে নিজেকে যেন মেলে ধরছিল যতীন। বড় ভালো লাগছিল অভিনয় করতে। দ্বিজেন্দ্রলালের কথার জহরতগুলো যেন উচ্চিংড়ের মতন ঠিকরে পড়ছে মুখ থেকে। সম্রাট শাহজাহান আর তার প্রিয়তমা কন্যা জাহানারা। নিবিড়তম আবেগে জাহানারাকে বুকে চেপে ধরে মন দিয়ে আঁকড়ে নিয়ে পাঠ বলছে যতীন। বড় ভালো লাগছে। নিজেকে বৃহৎ বিশাল পৃথিবীর ধরা ছোঁয়ার বাইরে মনে হচ্ছে। নাটক শেষ হতে 11:30 বাজল। সবাই ব্যস্ত হয়ে নারকেল তেল ঘষে রং তুলছে, সজোরে আছড়ে ফেলছে ঘামে বেজা জোব্বাগুলো। যদুনাথ বললেন একটু হেসে, হ্যাঁ, লোকে তো ভালোই বলছে। আওরঙ্গজেব এবার দিলদার ইচ্ছে করে ছেড়ে গেছে চোখের কোণে, কানের মূলে অল্প অল্প রঙের রেখা। হাঁপাচ্ছে তারা। বড় পরিশ্রম। হ্যাঁ, ভালো করে পাঠ করতে গেলে বড় পরিশ্রম হয়। সবাই হাঁপাচ্ছে, সবাই কথা কইছে, যতীন ছাড়া। শিলা অতি দ্রুত মেকআপ তুলে ট্যাক্সি চড়ে বাড়ি চলে গেল। যতীনের সঙ্গে কথা ঠিক হইল না। বাড়িতে হয়তো বাচ্চারা কাঁদছে। এক কোণে দাঁড়িয়েছিল যতীন, অন্ধকার কোণে। এগিয়ে এলো আরো একটু জমাট অন্ধকারের মতন স্থূলকায় কৃষ্ণবর্ণ প্রধান শিফটার। মৃদুকণ্ঠে বললে, আমি দানি বাবুকেও পাঠ করতে দেখেছি। আপনার পাঠ বড় ভালো হয়েছে। পরদিন সকাল 9:55 আবার অফিসে ঢুকে পড়ল যতীন। আবার হাই তুলল, এক গ্লাস জল খেল, তারপর ফাইল খুলে ঝুঁকে পড়ল।